হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন আপনারা যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা হলো লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার মধ্যকার একটা ব্রিজ। আমরা এখন যে ব্রিজটার উপরে আছি এটা বরিশাল এবং লক্ষ্মীপুরের মধ্যকার। আমার ভাষ্যমতে এটা লক্ষ্মীপুর এবং রায়পুরের বর্ডার বলতে পারি। মনোমুগ্ধকর, অসাধারণ, সৌন্দর্যময় একটি গ্রাম গোবিন্দপুর গ্রাম। যদিও চরের মানুষ কখনোই শান্তিতে নেই, এটা আমি আপনি সকলে জানি। গোবিন্দপুর ব্রিজ থেকে সোজা পশ্চিমের দিকে যে সরু রাস্তা গেছে, রাস্তার ধরে আপনি মাইল তিনেক হেঁটে গেলেই মেঘনা নদী, আর নদীর উপকূলেই আপনি নদীর পাড়ে এক মনোমুগ্ধকর, মনোরম, সৌন্দর্য ভরপুর, যা আপনার মনকে আনন্দিত করবে, আপনাকে পুলকিত রাখবে। আমি যখন মেঘনা নদীর পাড়ে একবার নদীর কিনারে যাই, তখন খানিক দূরে নজর করে উন্মুক্ত অবস্থায় শত শত মহিষ, এখানে মহিষগুলা খোলা অবস্থায় নদীর পাড়ে যে সবুজ ছোট কচি গাছ, সেই গাছগুলা খেয়ে থাকেন। আর এই যে স্ক্রিনে যে বাইকে দেখতে পাচ্ছেন, এই বাইয়ের সাথে যখন কথা বলি, ভাই একজন রাখাল এই মহিষ পালন করে থাকেন। যে সকাল থেকে বেলা 4টা পর্যন্ত এই মহিষগুলো নদীর পাড়ে নিজেদের মতো করে নদীর পানিতে গোসল করা, গায়ে কাদা ছিটানো, এই সবুজ ঘাস খেয়ে থাকেন। বেলা 12 পর্যন্ত আসর নামাজের পর এই মহিষগুলাকে ওনারা মহিষের যে ঘর রাখার যে ঘর, ওই মহিষের ঘরে নিয়ে যান এবং সেখানে নিয়ে এই মহিষগুলাতে গলায় রশি দিয়ে বেঁধে রাখা হয়, যাতে রাত্রে কারো ফসল নষ্ট না করতে পারে। কারণ এই চরে হাজার হাজার মেট্রিক টন সয়াবিন, মরিচ, ভুট্টা ইত্যাদি নানান জাতের ফসল মানুষ উৎপাদন করে থাকেন, যাতে এই মহিষগুলো ছুটে গিয়ে ওই সমস্ত ফসল নষ্ট না করতে পারে। সেজন্য রাতে মহিষগুলা সব গোয়াল ঘরে বদ্ধ করে রাখা হয়। এখান থেকে বিভিন্ন মৌসুমে বা কোরবানির ঈদে যে হাজার হাজারের মহিষ জবাই করা হয়, এই গোবিন্দপুর চর থেকে অনেক মহিষ সে সময় বিক্রি করে থাকেন। বাংলাদেশের আনাচে কানাচে অনেক জেলাতে এখান থেকে মহিষ মানুষ নিয়ে যায়। মহিষের প্রতি লিটার দুধ এখানে বিক্রি করা হয় 110 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। প্রতি লিটার মহিষের দুধ 110-20 টাকার দর এখানে বিক্রি হলেও ওই অনুপাতে এই অঞ্চলে গরুর দুধ বিক্রি করা হয় মাত্র 50 টাকা থেকে 60 টাকার দর। আমার চতুর্পাশে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এখন, এই মেঘনা নদীর এখানে আসলে আপনি কক্সবাজার যে ফিল, যে অনুভবটা আপনি এখানে করতে পারবেন,
সেম কক্সবাজার মতো, নদীর শনশন আওয়াজ, পানির ঢেউ, উপরে থাকা সবুজ ঘাসের গালিচা, তারপরের উপরে গ্রামগুলোতে আপনি ঘর বাড়ি সব কিছুই পাবেন। পাঁচটাতে এসে আপনার আমি যে চরটা দিয়ে এখন হাঁটতেছি, এই চরটার এই পাশে কিছু গরু দেখা যায়, সামনে গরু দেখা যাচ্ছে, পাশে এসে যায় মহিষ, এই মহিষগুলা, আর এই পাশে এসে মেঘনা নদী, তার তর্জনে গর্জনে এসে বলিয়ান। আমি হাঁটতে হাঁটতে এখন মেঘনার একবারে কাছে, মেঘনা নদীর একবার কোল ঘেঁষে আছি। যে আমার এই পাশটাতে আপনারা দেখেন যে মেঘনা নদী, এই যে পিছনে মেঘনা নদী দেখা যাইতেছে। আর এখন আমি মেঘনা নদীর একবার খুব কাছে, মেঘনার যে চর, মেঘনার চর একবার কাছে আছি আমি। তো এখান থেকে আমি এখন বালুর উপর দিয়ে হাঁটতেছি আর কথা বলতেছি। নদীর যে আওয়াজটা আসতেছে, আমি ধীরে ধীরে নদীর কাছে যাইতেছি এখন। তো এখন মেঘনা নদীর একবার পারে আমরা যাইতেছি, যে নদীর পারে জুতা রেখে যাইতে হবে, সম্ভবত লোদ কাদা অনেক। তো আমি এখন ধীরে ধীরে হাইটা কাকারদের সাথে গঙ্গাদের সাথে কথা বলবো। তো লোদ কাদার কারণে সামনে মহিষের রাখাল আছেন, গরু ছাগল মহিষ খালে এখানে। আমি যতক্ষণ এই গোবিন্দপুর গ্রামে ছিলাম, সত্যি আমার কাছে এতটাই ভালো লাগছে যে আমি আজ আপনাকে বলে বোঝাতে পারবো না। এই শত শত মহিষ মাত্র 2 জন রাখালি দেখাশোনা করেন। আমি ধীরে ধীরে মহিষের কাছে যাবার চেষ্টা করছিলাম, কিন্তু মহিষের যে বড় বড় 2টা শিং, ওই শিং দেখে আমার কাছে অনেক ভয়, আমি ভয় ততস্থ। তো আমি এখানে 2 জন যে রাখাল ছিল, 2 ভাইয়ের সাথে আলাপ করার চিন্তা, ওনাদের বললাম যে ভাই আমি যে কি মহিষের কাছে যাইতে পারবো কিনা, বা ওরা আমাদের আক্রমণ করবে কিনা। বললো না, বই মহিষগুলা শান্তশিষ্ট ভদ্র, আপনি এদের কাছে যাইতে পারেন। আমি চেষ্টা করি একটু কাছে গণানোর চেষ্টা করছি, বাট মহিষগুলো যেভাবে আমার দিকে হকচকিত হয়ে তাকিয়ে আছে, আমি ভয়ে আর কাছে যেতে পারিনি। তাই দূর থেকে ওদের ভিডিও করে গেলাম। তবে মহিষের বিষয়ে একটা জিনিস জানতে পেরে আমি, যে মহিষ আর গরু দুটো জিনিস দেখতে একই রকম প্রায় হলেও এদের স্বভাব ভিন্ন এবং আলাদা। মহিষ সাধারণত কাদামুক্ত মাটিতে বা পানিতে জাপটিয়ে বসে থাকে। এদের পুরো শরীরে এরা কাদা মেখে রাখে, মাটিতে গড়াগড়ি করে, কারণ মহিষ গরম সহ্য করতে পারে না, এদের প্রচণ্ড রকম গরম শরীর। অন্যদিকে গরু এই কাদা মাটি থেকে অনেকটাই দূরে। ওনাদের কাছে আমি গ্রাম সম্বন্ধে, এই শহরের মানুষের বসবাস সম্বন্ধে যখন জিজ্ঞেস করি, তোনারা আমাকে একটা জিনিসে বলল, এই চরে মানুষের বসবাস করার মজাটাই আলাদা। এই চরে বসবাস করতে যতটা মানুষ হাসি খুশি, ঠিক ততটাই মানুষ কষ্ট করতে হয়। এই চরে মানুষের বসবাস করার কষ্টের একটাই কারণ, শিক্ষা, চিকিৎসা। আপনি এখানে মানুষ কেউ
অসুস্থ হলে রাতের আধারে এখান থেকে আপনি হাসপাতাল নিতে নিতে ওই ব্যক্তির যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত না রাখে তাহলে পথে তার মৃত্যু, এটা নিশ্চিত। এই গ্রাম অঞ্চলের মানুষের বসবাস করার কষ্ট যখন নদী তার বর্ষাকালে পুরো যৌবন ফিরে পায়, তখন এই চরাঞ্চলের এগুলো ভাঙতে ভাঙতে এদের স্বপ্নগুলো ভেঙে নিয়ে যায় নদী। কত শত ঘর এই মেঘনা নদীর বুকে বিলীন হয়ে আছে, অন্যদিকে কত শত বাড়ি আবার নতুন করে এই মেঘনার বুকে জন্ম নিতেছে। এই গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, এখান থেকে শহর অঞ্চলে নিতে নিতে পথেই তার মৃত্যু নিশ্চিত। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াত রাখেন তাহলে সে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারবে। আমি খানিক আর একটু দূরে যখন যাই, সেখানে আবার এইরকম শত শত গরু ঠিক খোলা অবস্থায়। এই চরাঞ্চলের প্রতিটি ঘরে একটা দুটো তিনটে করে গরু আছে। এরকম আপনি গরু পাবেন না এমন একটা ঘর এই চরাঞ্চলে নাই। এটা হলো গোবিন্দপুর বাজারের মাছঘাট। মেঘনার বুকে রাত দিন 24 ঘন্টা মাছ ধরে সকল জেলে ক্লান্ত শরীরে বিকেলে যখন ফিরে আসে কিংবা সকালবেলায়, এই মৎস্যঘাটের এই মাছের আড়তে এসে তাদের সারাদিনের পরিশ্রমের ফলটুকু এখানে এনে ঢেলে দেন। আবার এখান থেকেই অন্য জেলেরা এসে মাছ কিনে নিয়ে লোকালয়ে ফিরে আসে, মাছ বিক্রি করে তাদের জীবন জীবিকায়। কেউ বা নদী থেকে মাছ এনে এখানে বিক্রি করেন, কেউ বা এখান থেকে মাছ কিনে গ্রামে গঞ্জে বিক্রি করেন। গোবিন্দপুর মৎস্য আড়তে যখন আমি প্রবেশ করি, সেখানে বড় একটা পাঙ্গাস, নদীর তাজা সতেজ পাঙ্গাস। আর এই মৎস্য আড়তে যে ভাইগুলো ছিলেন, তাদের আজকের খাবারের মেনুতে ছিল করলা ভাজি আর ডাল। এখানে ওনারা দুজন থাকেন আর অপর পাশে দুজন, মোট 4 জন এই মৎস্য আড়তের এখানে দেখাশোনার দায়িত্বে। আমরা এমন সময় ভিডিও করতে গেলাম যখন সরকার থেকে নদীতে মাছ ধরা নিষিদ্ধ, কারণ এই সময়ে মা ইলিশ মাছ বাচ্চা দিয়ে থাকেন। আর যেহেতু মা ইলিশ মাছের কোনো রকম ক্ষতি না হয় বা জাটকা মাছ যেন কেউ ধরে নিয়ে না আসতে পারে, তাই সরকারিভাবে এই সময়টা মাছ ধরা নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ বলে। তাই সকল জেলে তাদের নৌকাগুলো এই বাজারে মাছের আড়তের সামনে উপরে উঠিয়ে রাখেন। এটা হলো গোবিন্দপুর বাজার। ছোট্ট সুন্দর ছবির মতো একটা বাজার। পুরো বাজারে 10 থেকে 15টি দোকান, চায়ের দোকান, কোনোটাতে আবার মণিহারি দোকান। গ্রামের এই যে দোকানগুলো যেমন থাকার কথা, এখানে কিছু ভাই ছোট ভাই আছে যারা ঠিক এই
গ্রামের এই বাজারটা তো দোকানগুলো একরূপভাবে। আমি দেখেছি এই গ্রামের মানুষগুলোর কথাবার্তা, আচার আচরণ, তাদের চলাফেরা। তবে আমার কাছে একটা জিনিসই খুব কষ্ট লাগলো, যা আমি মেনে নেবার মতো না বা মেনে নিতে আমি পারিনি। যদিও আমার মেনে নেওয়া না নেওয়াতে এই অঞ্চলের মানুষের কিছু যাবেও না, আসবেও না। এখানে প্রত্যেকটি বাচ্চাকে আমি জিজ্ঞেস করছি যে ভাইয়া কি করো? ভাইয়া আমরা নদীতে মাছ ধরি বাবার সাথে কিংবা ভাইয়ের সাথে। পড়ালেখা করো না? না ভাই, পড়ালেখা তো করতে পারি না। আমাদের এই শহরে একটি মাত্র বিদ্যালয়, তারপরও এই অঞ্চলে এই শহরে বিদ্যালয় থাকলেও পড়ালেখা করার মতো মন মানসিকতা নাই ওদের, না ওদের বাবাদের। এই যে আমাদের এক ভাইয়ের সাথে আমরা কথা বললাম, এই ভাই এখান থেকে মেঘনা নদীর পাড়ে যাবেন, ওখান থেকে ভ্যানে করে যখন ফেরি আসবে, ফেরি করে উনি মাল মানুষ নিয়ে এই চরাঞ্চলে আসবেন, তথা উনি ভাড়া বহন করেন। আমরা সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে এখান থেকে যখন মোটরসাইকেল থেকে নামে আমরা আরেকটু দূরে গিয়ে নামি, সেখানে কতক্ষণ দাঁড়িয়ে আপনাদের সাথে কথাবার্তা বললাম। পথের কাছেই যখন আমরা গোবিন্দপুরের দিকে রওনা দিই বা গোবিন্দপুরের ভিতরে ঢুকে যখন আমরা নদীর দিকে রওনা দিই, তখন যাওয়ার পথে আমরা দেখতে পেলাম পথে এক চাচা তার গরুকে গোসল করাচ্ছেন। যদিও এই দৃশ্যটা অনেক আগে আমাদের এই অঞ্চলে আমরা দেখতাম, এখন সচরাচর আমাদের এই অঞ্চলে গরু পালন করা খুব কম। পরিবার আছেন যারা গরু পালন করেন। তো চাচার এমন দৃশ্য দেখে আমি সত্যি আমার কাছে অনেকটা ভালো লাগছে। আর ভালো লাগার কারণেই এইখানে নামলাম, নাইমা চাচার সাথে কথা বললাম। এই চরাঞ্চলে রাজনীতি প্রভাবটা বর্তমানে অনেক অনেক বেড়ে গেছে, যা চাচা নিজের মুখে আমাকে বললেন। ওনার জন্ম এই গ্রামে, উনি বড় হয়েছেন এই গ্রামে। ওনার ছেলেমেয়েরা সবাই শহরে বসবাস করেন, চাকরি বাকরি করেন শহরে। এখানে উনি 8-10টা গরু পালন করেন, এদের দুধ বিক্রি করেন। আর এই চরাঞ্চলে উনি চাষাবাস করেন। চাচা আমার বললো দুঃখের কথা, উনি একটা কথা শেয়ার করলেন যে বাবা, আমরা যখন বর্ষাকালে এই চরাঞ্চলে বসবাস করি, তখন আমাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে যে কত কষ্ট হয় আমাদের, যা আপনাকে বলে বোঝাতে পারবো না। কত সরকার আইলো, কত সরকার গেল, কেউ তো আমাদের রাস্তার দিকে তাকায় নাই। আমরা নিজেদের টাকা, নিজেদের অর্থে এই রাস্তাটা তৈরি করি। এই চরের মানুষ খুব সাধারণ। এই চরের মানুষগুলা মানুষকে অনেক আপন করে নেয়। আপনি আমি যখন গ্রামে যাবেন, গ্রামের মানুষের সাথে কথা বলবেন, তখন আপনি বুঝতে পারবেন এই গ্রামের মানুষের মন মানসিকতা। চরের একটি ঘর
অন্য একটি ঘর থেকে অনেক অনেক দূরে। সাধারণত লোকালয় আমাদের মতো গ্রামের এক বাড়িতে 7, 8টা 9টা করে ঘর থাকে, কিন্তু এই শহরে একটি ঘর থেকে আপনি আরেকটি ঘরে যাতায়াত করতে প্রায় 3-4 মিনিট লেগে যায়। এই একটা বাড়ি, তো এর থেকে অন্তত আরও 500-700, 1000 হাত দূরে আরেকটা বাড়ি, বা এর চেয়ে অনেক অনেক দূর। তবে ছোট্ট ছোট্ট এই ঘরগুলা, এই বাড়িগুলো আপনাকে আনন্দিত করবে, পুলকিত করবে আপনার মনকে। কিন্তু কষ্টের বিষয়, এদের সাথে যখন আপনি কথা বলবেন বুঝতে পারবেন যে কতটা কষ্টে এরা আছে। আপনি এই বাড়িগুলো দেখে আনন্দ নেব, মনকে আনন্দিত করব, কিন্তু এদের কষ্টগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখে নিশ্চিত রূপে পানি চলে আসবে। এই কারণে তো মানুষ বলে যে উপরের রূপ দেখে ভিতরের কিছু চিন্তা ভাবনা করা যায় না। প্রতিটা মানুষ কর্মব্যস্ত। সকালে খাওয়া দাওয়া করে ওনারা শহরে চলে যান, সারাদিন কর্মব্যস্ততাময় জীবনযাপন শেষ করে সন্ধ্যাবেলায় ক্লান্ত দেহ নিয়ে যখন ঘরে আসেন, ঘরে এসে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়েন, কারণ সকালবেলায় আবার বের হয়ে কাজে চলে যেতে হবে। আসলে এই গ্রামের মানুষগুলো কতটা সাধারণ, তো আপনি যদি নিজ থেকে এদের দেখাশোনা না করেন, না বুঝেন, তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না। শহরের মানুষগুলো প্রতিনিয়ত টিভি, চায়ের দোকানে আড্ডা, হাজার রকম জিনিস করে ওনারা সময় কাটিয়ে দেন। কিন্তু গ্রামের মানুষগুলো তাদের দৈনন্দিন কাজ ছাড়া কোনো কিছুই তারা বুঝতেছে না বা বোঝার চেষ্টাও করেন নাই। তাদের চিন্তাধারা একটাই থাকে যে সকাল হলে কাজে যেতে হবে, সারাদিন কাজ করতে হবে, রাত্রে হলে ঘরে আসতে হবে। তাই তো শহরে এই শান্তিগুলো বিরাজ করে যাচ্ছে মানুষের মনে। হাজারো কষ্ট থাকলে যে ওনারা কতটা সুখময় হাসি থাকে, কি সুন্দর মিষ্টি হাসি দিয়ে আপনার সাথে কথা বলবে, যা আপনি কল্পনা করতে পারবেন না যে ওরা কতটাই কষ্টে আছে। যখন আপনি তাদের সাথে কিছুক্ষণ কথা বলবেন, ধীরে ধীরে তাদের কষ্টগুলো তারা আপনার কাছে শেয়ার করবে। তো আমি গোবিন্দপুর গ্রামের ভিডিওটা আমাদের প্রায় 50 মিনিটের মতো একটা ভিডিও, এটাকে 2 ভাগ করেছি। আজকে প্রথম ভাগ শুধু আমি মেঘনা নদীর পার এবং লোকালয়ের কিছু ভিডিও দিয়ে এবং ফতেঘাটের কয়েকজন চাচার সাথে কথা বলে শেষ করলাম। ইনশাল্লাহ দ্বিতীয় পার্টটাতে আমি কয়েকজনের বাড়িতে যাব এবং ওদের সাথে কথাবার্তা বলেছি, সেগুলো শেয়ার করে দেখবেন। ইভেন এই গ্রামের মানুষগুলোর যে ব্যবহার, কথাবার্তা, তা বুঝতে পারবেন, সুন্দরভাবে জানতে পারবেন। তা আমাদের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে অনুরোধ রইল। আর আমাদের এই ভিডিওটা যারা দেখবেন দয়া করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের আবার আগের একটা ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আমি ফিরে এসেছি রায়পুর বর্ডারে। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ।